বলা হয় 1931 থেকে 32 ও 33 সালে পরপর তিনজন অত্যাচারী ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেট যথাক্রমে পেডি ডগলাস এবং বার্জ মেদিনীপুরের সুভাষচন্দ্র বসুর অনুগ্রামী বেঙ্গল ভলেন্টিয়ার বিপ্লবীদের দ্বারা নিধন হয়ে যাওয়ার পর মেদিনীপুরের কোনো কর্মরত আইসিএস বিপ্লবীদের ভয়ে মেদিনীপুরের দায়িত্ব নিতে চায়নি। সেই সময় ব্রিটিশ সরকার এরকম বাধ্য হয়ে প্রশাসনের অস্তিত্ব টিকিয়ে রাখতে পিজে গিফিথ নামে এক অবসরপ্রাপ্ত আইসিএসকে মেদিনীপুর জেলায় পাঠিয়েছিলেন, যা ছিল এক বিরলতম ঘটনা। তার আমলে মেদিনীপুর শহরবাসীকে চরম অত্যাচার সহ্য করতে হয়েছিল। একদিকে মেদিনীপুর শহরে সন্ধ্যার পর আপামর জনসাধারণ যাতে বাড়ি থেকে বের হতে না পারে তার জন্য চালু হয়েছিল সান্ধ্য আইন। মেদিনীপুর শহরে ক্লাব স্কাউট, লাঠি খেলা, কুস্তি আঁকড়া সমস্ত কিছুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যাকে এক কথায় শহরকে জেলখানায় রূপান্তরিত করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রশাসন। এরই পাশাপাশি ব্রিটিশ সরকার মেদিনীপুর শহরে বিপ্লবীদের দমন করতে 1800 অতিরিক্ত পাঠান সেনা নিয়োগ করেছিল এবং সেই পাঠান সেনার দায়ভার বাবদ 68,000 টাকা অতিরিক্ত কর এই মেদিনীপুরবাসীর ওপর চাপিয়ে দিয়েছিল। এরকম আপাতত কল্পনিত জটিল পরিস্থিতিতে ব্যারিস্টার বীরেন্দ্রনাথ শাসমল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী দেবেন্দ্রলাল খান, ব্যারিস্টার ক্ষীরোদ বিহারী দত্ত, কিশোরপতি রায়, অক্ষয় দাশগুপ্ত প্রমুখ দিকপাল স্বদেশী নেতা ও স্বাধীনতা সংগ্রামী পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মণ সমাজ মন্দির কর্তৃপক্ষের সহায়তায় বিমল দাশগুপ্তর মতো শহরে কিছু উৎসাহী বিপ্লবী যুবকের প্রচেষ্টায় শুরু হয়েছিল এই বিপ্লবীদের প্রাণকেন্দ্র কর্নেল গোলায়। 1934 সালে সর্বজনীন দুর্গোৎসবের উপলক্ষ মাতৃ আরাধনা হলো উদ্যোক্তাদের তৎকালীন সময় মূল্য উদ্দেশ্যে ছিল বিপ্লবীদের ঐক্যবদ্ধ করা। তবে সেই সময় গান্ধীজির বিদেশি দ্রব্য বর্জন নীতির কঠোর বাস্তবায়নের ফলস্বরূপ সেই সময় থেকেই কোনো কৃত্রিম অলঙ্কার বস্তু মায়ের গায়ে চাপানো হয়নি এবং সেই ধারা আজও অব্যাহত রয়েছে এই পুজোয়। এরপর ব্রিটিশরা গিয়েছে দেশ ছেড়ে, ভারত পেয়েছে স্বাধীনতা, তবে সেই পুজো আজও হয়ে আসছে, যা আদি কর্নেল গোলা পুজো হিসাবেই পরিচিত। আজও এখানকার মা দুর্গা সেই স্বদেশী অলঙ্কারই ভূষিত হন। এবারও পঞ্চমী থেকে ষষ্ঠী, সপ্তমী, নবমী, দশমী পর্যন্ত নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছে এই পুজো কমিটি। এরই সঙ্গে বিদ্রোহিনী রানী শিরোমণির স্বাধীনতা আন্দোলনের বীর সেনা বিরসা মুন্ডা স্মরণিকা এবং সুপ্রিম কোর্টের 250 বছর প্রতি স্মরণে সত্যমেব জয়তে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ বিষয়ে পুজো কমিটির সদস্য ও তীর্থাঙ্কর ভগত বলেন, পুজো যেভাবে তৎকালীন সময় বিপ্লবীরা শুরু করেছিলেন ঠিক সেইভাবেই আমাদের হয়ে আসছে। আমাদের মা স্বদেশী অলঙ্কারে ভূষিত হন। মূলত তৎকালীন সময় বিপ্লবীদের একজোট হবার জন্য যে পুজো আজও মানুষের মনে সাড়া ফেলে, জাঁকজমকভাবে আমাদের পুজো হয়। এটা অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাচীনতম কর্নেলগোলা আদি সর্বজনীন দুর্গোৎসব বর্তমান 91 বছরে পদার্পণ করেছে। 1934 সালে মেদিনীপুর শহরে পরপর 3টি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুন হয়ে যাওয়ার পরে পেডি ডগলাস বার্জ এই পুজো শুরু হয়েছিল এক ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে। এবং তখন মেদিনীপুরে সান্ধ্য আইন জারি হয়েছিল। কংগ্রেস সহ ক্লাব, সংগঠন, স্কাউট সব ভিজিট নিষিদ্ধ ঘোষণা করেছিল। বিপ্লবী যুবকরা তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যুবরাজ দেবেন্দ্রলাল খান তার পৃষ্ঠপোষকতায় এবং দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের সহযোগিতায় এই এলাকার অধিবাসী এবং বিপ্লবীদের পরামর্শদাতা মেদিনীপুর বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আইনজীবী অতুল বসুর সভাপতিত্বে এই পুজো শুরু হয়েছিল। এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে, দেখছেন এখনো পর্যন্ত মৃন্ময়ী মূর্তির গায়ে কোনো কৃত্রিম জিনিস পদার্পণ অলঙ্কৃত হয়নি। ঠাকুরের যে গহনা সেটাও মাটির তৈরি, ঠাকুরের যে বস্ত্র সেটাও মাটির তৈরি। এইটার কারণটা হচ্ছে গান্ধীজি বিদেশি দ্রব্য বয়কটের ডাক দিয়েছিলেন। উদ্যোক্তারা গান্ধীজির সেই ডাক তার সাথে সহমর্মিতা প্রকাশ করে এখানে কোনো বিদেশি দ্রব্য 1934 সালেও কোনো অলঙ্কৃত হয়নি মৃন্ময়ী মূর্তিকে, আজও যার ধারাবাহিকতা বজায় রয়েছে। এবছরের পুজোর প্রধান থিম 1774 সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। সেই হিসাবে বর্তমান বছর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার 250 বছর পূর্তি। 1799 সালের 6 এপ্রিল জঙ্গলমহলের অবিসংবাদিত নেত্রী কর্ণগড়ের রানী শিরোমণি তিনি ব্রিটিশ কোম্পানির দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন। রানী শিরোমণির গ্রেপ্তারির 225 বছর পূর্তি আমরা স্মরণ করব। তারই পাশাপাশি মুন্ডা বিদ্রোহের নায়ক দেশপ্রেমিক বীর বিরসা মুন্ডা তার 150তম জন্মদিবস হচ্ছে জন্মবর্ষ
পূর্তি হচ্ছে 2024 সালে। আমরা এই দুই মনীষী এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টের 250তম